আজকে কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের এমসিকিউ সলিউশনের পার্ট 3 শুরু করছি। আজকে এই ভিডিওতে কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারের 26 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। যারা আগের এমসিকিউগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা পরিচিত আছে তাদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। এমসিকিউ 26 কি আছে? 26 নম্বরের এমসিকিউটা, মূলবিন্দুতে অবস্থিত একটি কণার উপর প্রযুক্ত বল F সমান kx সমীকরণ মেনে চলে, যেখানে k একটি ধনাত্মক ধ্রুবক এবং x হলো মূলবিন্দু থেকে দূরত্ব। যদি u সমান 0-তে 0 হয়, মানে দেখো x এর ভ্যালু যখন 0 তখন স্থিতিশক্তির মান কত? 0। তাহলে u ফাংশন অফ x বনাম x এর লেখচিত্রটি কীরকম হবে? এবার দেখো u ফাংশন অফ x, এটাকে কি বলে দিয়েছে? কণাটির স্থিতিশক্তি। আচ্ছা, এই স্থিতিশক্তির সঙ্গে প্রযুক্ত বলের একটা কি আছে? ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে du এটা সমান মাইনাস অফ f ইন্টু dx। du এটা সমান কত? মাইনাস অফ f dx। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ du এটা সমান কত? মাইনাস অফ f dx। এটাকে লিখতে পারবো আমরা। তাহলে এই du তার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে? u। তাহলে u সমান দেখো মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ f। আচ্ছা, f এর ইকুয়েশন কি আছে? kx। এখানে আরেক লাইন লিখছি, তাহলে মাইনাস এখানে দেখো k ইন্টু এক্স ইন্টু এখানে কত? dx। আচ্ছা, ইন্টিগ্রেশনটা যদি আমরা এখানে কমপ্লিট করি তাহলে সেই ইন্টিগ্রেশনটা কী হবে? মাইনাস k ইন্টু এক্স স্কোয়ার বাই কত? 2। তাহলে এটাই হচ্ছে স্থিতিশক্তির কি সমীকরণ। ওখানে দেখো ফোর্সটা দেওয়া আছে, সেখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা যদি ক্যালকুলেশন করি তাহলে তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ইউ ইকুয়াল টু কী আসবে? মাইনাস অফ কে এক্স স্কোয়ার বাই কত? 2। তাহলে দেখো এক্স এর ভ্যালু যত ইনক্রিজ করবে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কী হবে? ডিক্রিজ করবে। এবং এখানে কেন? কারণ দেখো এখানে নেগেটিভ সাইন আছে। তাহলে এটার যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেই লেখচিত্রটা হবে এইটা, অর্থাৎ অপশান ডিটা কি তোমার সঠিক উত্তর হবে। কিন্তু তোমাদের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা দেখো সি দেওয়া আছে। যেহেতু এই পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশনে এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে এই ইকুয়েশনটা হবে এই মানে সঠিক লেখচিত্র হবে কোনটা? এটা। এক্স বৃদ্ধি পেলে দেখো পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা কি নেগেটিভ হবে, কারণ এক্স এর ভ্যালু তুমি যদি প্লাস নাও মাইনাস নাও যাই নাও না কেন, এখানে দেখো ইউ এর ভ্যালু কিন্তু কী হবে? নেগেটিভ হবে। ওই জন্যে এখানে এই যে লেখচিত্র সেই লেখচিত্রের নিচের দিকে যেটা আছে সেইটা হবে, এইটা কিন্তু হবে না। ঠিক আছে, খুবই একটা ভালো প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। এটা দেখবে তোমাদের ছায়ার বইয়ে দেওয়াও আছে, সংরক্ষী এবং অসংরক্ষী বলের ক্ষেত্রে ওই জায়গাটাই। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে দেখো 27 নাম্বার কি বলেছে? এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। এই অবস্থানে দণ্ডটির স্থিতিশক্তি সেটা আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে স্থিতিশক্তি কি করব? আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো কিভাবে স্থিতিশক্তি ক্যালকুলেশন করছে। তাহলে যদি এটার একটা ছবি আঁকা হয় তাহলে ছবিটা দেখো এরকম হবে 27। দেখো এটা একটা অনুভূমিক তল, এটা একটা ধরো দেওয়াল, আর এটা একটা কি দণ্ড। ঠিক আছে, দণ্ডটার ভর কত? এম এবং দৈর্ঘ্য কত? এল। তাহলে ওই দণ্ডটার যে ওজন সেই ওজনটা তার যে মিডিল বিন্দু সেটা দিয়ে কি কাজ করবে? তাহলে ওজন যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি কত? mg। এবং বলেছে উলম্ব দেওয়ালের সাথে কত কোণ করেছে? 60 ডিগ্রি।
তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 60 হলে দেখো এই অ্যাঙ্গেলটাও কী হবে 60 ডিগ্রি হবে। তাহলে এখানে তুমি ধরে নাও মাটি থেকে এর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটা কতটা উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে। আমরা জানি কোনো দণ্ড বা কোনো বস্তুর স্থিতিশক্তি রাশিমালা কি হয়, দেখো পোটেনশিয়াল এনার্জি ইউ এটা সমান হয় mg ইন্টু কত এইচ। এটা ফর্মুলা কি আমরা জানি, সেই ফর্মুলায় কি বসিয়ে দেবো। তাহলে দেখো এর ওজন যেটা সেটা কত mg, আর এই যে অনুভূমিক যে রেখা বা মাটি, সে মাটির সাপেক্ষে দেখো কতটা উচ্চতায় আছে, এক্স উচ্চতায়। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসাই, তাহলে এই কেসটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইউ এটা সমান হবে mg ইন্টু কত এক্স। এবার এক্সের ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দিই, তাহলেই কিন্তু পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। আচ্ছা দেখো এই টোটালটার দৈর্ঘ্য কত এল, তাহলে এখানে দেখো এইটা কী হবে L/2, কারণ কোনো একটা বস্তুর ওজন সবসময় কি মিডিল পয়েন্ট দিয়ে কাজ করে। তাহলে এটা L/2। দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যেহেতু 60 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, আর এটাকে অতিভুজ। এখান থেকে যদি আমরা cos 60 ডিগ্রির এটা ক্যালকুলেশন করি, দেখো cos সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোণটা এক্স, আর অতিভুজ যেটা সেটা দেখো L/2। তাহলে এখান থেকে দেখো L/2 ইন্টু cos 60 ডিগ্রি এটা সমান কত এক্স। আমরা কি করব, এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে ইউ এটা সমান কত আসছে mg ইন্টু এক্সের জায়গায় দেখো L/2 ইন্টু কত cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু হয় কত হাফ, তাহলে এটা সমান কি আসছে mgl, আর নিচে দেখো কত 4। তাহলে এটাই হচ্ছে ওই যে দণ্ডটা আছে সেই দণ্ডটার কি পোটেনশিয়াল এনার্জি। তার মানে দেখো mgl/4 অপশান ডিটা হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করছি সকলে বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে 28 নম্বরে যে প্রবলেমটা আছে দেখো কি বলেছে, একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হয় 100 জুল। যদি স্প্রিংটাকে আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হয় তাহলে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে। দেখো এই স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি তার রাশিমালা হয় ইউ সমান হাফ ইন্টু কে ইন্টু কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে যে স্থিতিশক্তি সেটাকে আমরা ধরে নিচ্ছি কত E1, যার ভ্যালু দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে কত 100। তাহলে দেখো প্রথম কেসের ক্ষেত্রে 100 এটা সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু কে ইন্টু, ওখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হয়েছে সেটা কত 2 সেন্টিমিটার, ওটাকে যদি আমরা মিটারে করি তাহলে 0.02 তার কী হবে স্কোয়ার হবে। এটা হলো প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আমরা পেলাম, এখান থেকে যদি কে এর ভ্যালুটা ক্যালকুলেশন করি তাহলে দেখো 200 বাই কত 0.02 তার কি স্কোয়ার, কে পেয়ে গেলাম। এবার দেখো প্রথমে 2 সেন্টিমিটার, তারপরে আবার 2 সেন্টিমিটার, তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো 4 সেন্টিমিটার। আমরা কি করব, ওই 4 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিবর্তন করতে কার্য কতটা হচ্ছে বা সঞ্চিত স্থিতিশক্তি কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করব। তাহলে 4 সেকেন্ড বর্ধিত করতে স্থিতিশক্তি কত, যে সেখানে ওইটা যেটা আসবে সেখান থেকে প্রথম 2 সেকেন্ডে যেটা পেয়েছে সেটা কি করব বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 4 সেন্টিমিটার সমান হচ্ছে 0.04 মিটার দৈর্ঘ্য প্রসারিত করতে কৃতকার্য, দৈর্ঘ্য প্রসারিত করতে কৃতকার্য। এই কৃতকার্যটাকে আমরা, বা কৃতকার্য না, এটা স্থিতিশক্তি লেখো, যেহেতু স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে সঞ্চিত স্থিতিশক্তি এটাকে আমরা ধরে নিচ্ছি কত U2। তাহলে U2 সমান কত হবে হাফ ইন্টু কে ইন্টু এই 0.04
তার কি স্কয়ার। এবার এখানে কি করব আমরা কে এর ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কি আছে 1/2, কে এর ভ্যালু কত আছে 200 বাই নিচে 0.02 তার কি স্কয়ার ইন্টু 0.04 তার কি স্কয়ার। এবার ক্যালকুলেশন করে দেবো। তাহলে দেখো কি আছে u2 এটা সমান 1/2, আচ্ছা ওটা কাটলে দেখো 100 হয়ে যাবে। তাহলে উপরে এটা হলো 100 আর এটাকে আমরা লিখছি 0.02 ইন্টু 0.02 আর উপরে এটা লিখছি 0.04 ইন্টু 0.04। ঠিক আছে, তাহলে এখানে দেখো দশমিক উঠে গেল, দশমিক উঠে দাও। তাহলে এখানে দেখো নিচে দুটো 100 হবে আর এটার জন্য দশমিক তুলে দিলে উপরে দুটো 100, এই 100 কেটে গেল। এটা কাটলে দেখো কত হবে, এটা 2, এটা 2, তাহলে 2 আর 2 4, 4 আর 100 গুণ করলে কত 400। তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে মোট 4 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত করলে সঞ্চিত স্থিতিশক্তি কত আসছে 400 জুল। তার মধ্যে প্রথম 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত করতে কৃতকার্য কত 100 জুল। তাহলে পরের 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত করতে স্থিতিশক্তি বা কৃতকার্য সেটা কত আসবে। তাহলে দেখো অতএব পরে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত করতে বা দৈর্ঘ্য প্রসারিত হলে বর্ধিত স্থিতিশক্তি এটা সমান কত আসবে u2 মাইনাস u1 সমান হচ্ছে 400 মাইনাস 100 অত জুল সমান কত 300 জুল। দেখো কোনটা উত্তর আছে 300 জুল, অপশান বি। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 29 কি বলেছে, একটি মোটরের সাহায্যে একটি অনুভূমিক পাইপের মধ্য দিয়ে নির্দিষ্ট হারে জল সরবরাহ করা হচ্ছে। ওই একই পাইপের মধ্য দিয়ে একই সময়ে পূর্বের চেয়ে n গুণ বেশি পরিমাণে জল সরবরাহ করতে হলে মোটরটির ক্ষমতা কত গুণ বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পাইপের মধ্য দিয়ে যখন জল সরবরাহ করা হয় তখন দেখো একটা নির্দিষ্ট পরিমাণ কি হয়, নির্দিষ্ট পরিমাণে জল একদিক থেকে অন্য দিকে কি যায় বা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে অতিক্রম করে। তাহলে দেখো প্রথমে যে জলটা যাচ্ছে নির্দিষ্ট হারে, সেই প্রবাহিত জলটা যে হারে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কত dm/dt। তাহলে dm/dt এটা সমান দেখো a ইন্টু রো ইন্টু ভি, মানে যে হারে জল প্রবাহিত হচ্ছে সে জলের পরিমাণটা বা জলের ভরটা। দেখো a ইন্টু ভি বা এটা হচ্ছে কি ক্ষেত্রফল, আর সময়টা যদি ধরো 1 হয় তাহলে অতিক্রান্ত দূরত্বটা দেখো কত হবে ভি। ব্যাপারটা এরকম, ভালো করে দেখো, এটা একটা পাইপ, এই পাইপের মধ্য দিয়ে কি হচ্ছে জল প্রবাহিত হচ্ছে। এবার তুমি ধরো নাও জলটা এই জায়গাটায় প্রবেশ করলো, তাহলে একক সময়ে এই জলটা ধরো এত দূর আসলো, তাহলে এখান থেকে এত দূর আসতে তার যে সময়টা লেগেছে সেই সময়টাকে আমরা কি 1 ধরে নিচ্ছি। তাহলে দেখো এইখান থেকে এই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা যদি এস হয় তাহলে এস ইকুয়াল টু দেখো তার গতিবেগ ইন্টু আমরা সময় লিখতে পারবো, সেই সময়টা টি, আর টি এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা ভেলোসিটির সঙ্গে কী হবে সমান হবে। তাহলে দেখো এই নলটার ভিতরে যতটা পরিমাণে জল আছে সেই জলের ভরটা কত হবে। তাহলে দেখো দৈর্ঘ্য এইটা আর এর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটাকে আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এ ইন্টু ভি, তার মানে দেখো এটার আয়তন আসলো আর তাকে ঘনত্ব দিয়ে আমরা কি গুণ করে দিলাম। দেখো আমরা জানি ঘনত্ব এটা সমান কী হয় ভর বাই আয়তন, তাহলে ভর সমান কী হবে আয়তন ইন্টু ঘনত্ব। এখানে আয়তন কোনটা এ ইন্টু ভি, তাকে তার ঘনত্ব রো দিয়ে কি করে দিলাম গুণ করে দিলাম। তাহলে এটা কি হলো একক সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে
ওই পাইপটার মধ্য দিয়ে যে হারে কী হচ্ছে বা যতটা পরিমাণে জল প্রবাহিত হচ্ছে, যতটা ভরে জল প্রবাহিত হচ্ছে সেটা। তাহলে দেখো dm/dt এটা সমান a ইন্টু রো ইন্টু কত ভি। ঠিক আছে, এবার দেখো পরের ক্ষেত্রে কি করা হয়েছে, ওই পাইপের মধ্য দিয়ে আগের তুলনায় কি n গুণ বেশি কি প্রবাহিত করা হচ্ছে। তাহলে পরের ক্ষেত্রে প্রবাহিত তরলের ভর যেটা সেটাকে আমরা এটা লিখছি dm' কত dt। তাহলে নিশ্চয় এটা হবে a ইন্টু রো ইন্টু কত, আচ্ছা এখানে কোশ্চেনে যেটা বলেছে n গুণ, তাহলে দেখো n ইন্টু কত হবে dm/dt। আগে যে হারে জল প্রবাহিত হচ্ছে কি তার n গুণ, তাহলে dm'/dt এটা সমান n ইন্টু কত dm/dt হবে। ঠিক আছে, এবার যদি আমরা dm'/dt ভ্যালুটা বসাই তাহলে এখান থেকে দেখো এটা কি লিখতে পারবো আমরা a ইন্টু রো ইন্টু ভি ড্যাশ এটা সমান n ইন্টু এটার ভ্যালু দেখো এখানে পেয়েছি a ইন্টু রো ইন্টু কত ভি। তাহলে এ রো কেটে গেল, তাহলে দেখো ভি ড্যাশ, সেই ভি ড্যাশ সমান কত আসছে n ইন্টু ভি। তাহলে ভি ড্যাশ সমান কি n ইন্টু ভি। আর আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, ক্ষমতা। তাহলে প্রথমে যে ক্ষমতাটা প্রবাহিত হচ্ছে সেই ক্ষমতাটা কি আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো ক্ষমতা পি এটা সমান একটা হয় w/t, আবার ক্ষমতা পি এটা সমান হয় বল ইন্টু বেগ, এটাও আমরা কিন্তু জানি, তাই তো। আচ্ছা প্রথম ক্ষেত্রে বল যেটা সেটা এফ যদি হয় তাহলে দেখো বল এটা সমান আমরা কি জানি ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা তাহলে এফ এটাকে সমান, এটা আমরা লিখতে পারবো এটা dp/, কত dt। দেখো পি মানে কি mv। এবার যদি ধরো বেগটা প্রথমে ভি হয় তাহলে একই নির্দিষ্ট বেগ নিয়ে যদি যাই, দেখো নির্দিষ্ট হারে জল সরবরাহ করা হচ্ছে, তাহলে প্রথমে বেগটা কত ভি আর এটাকে আমরা লিখছি দেখো dm/, কত dt। এখানে পরিবর্তন কোনটা হচ্ছে ভরের, বেগের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে সেটা দেখো বাইরে চলে আসলো। এটা হলো প্রথম ক্ষেত্রে। আর পরের ক্ষেত্রে যে এফ ড্যাশ, পরের ক্ষেত্রে যে প্রযুক্ত বল সেটাকেই আমরা ক্যালকুলেশন করব। তাহলে পরের ক্ষেত্রে দেখো এটা হবে ভি ড্যাশ ইন্টু কত dm'/, কত dt। ঠিক আছে, এটা আসবে। এবার আমরা ভি ড্যাশের ভ্যালু আর dm'/dt এর ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে দেখো ভি ড্যাশের ভ্যালু কত আছে, ভি ড্যাশের ভ্যালু আছে ভি ইন্টু কত n, আর dm'/dt তার যে ভ্যালু সেই ভ্যালুটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে n ইন্টু dm/, কত dt। তাহলে এটা সমান কি আসছে n² ইন্টু ভি ইন্টু কত dm/dt আসবে। আচ্ছা এইবার দেখো তাহলে প্রথমে ক্ষমতা পি এটা সমান এফ ইন্টু ভি আছে, তাহলে এখানে দেখো এফের জায়গায় আমরা কি লিখছি, এফের জায়গায় হচ্ছে ভি ইন্টু dm/, কত dt ইন্টু এখানে কত ভি, এটা আসছে। এবার ঠিক একই রকমভাবে পরের ক্ষেত্রে কি করব আমরা ক্যালকুলেশন করব। পরের ক্ষেত্রে ক্ষমতা পি ড্যাশ এটা দেখো আসবে ভি ড্যাশ ইন্টু, আচ্ছা ভি ড্যাশ পরে লিখছি, আগে দেখো এফ ড্যাশ ইন্টু এখানে কত ভি ড্যাশ। এবার জাস্ট মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে কী আসছে, এফ ড্যাশের ভ্যালু দেখো এখানে আমরা পেয়েছি n² ইন্টু ভি ইন্টু কত dm/, কত dt। আর এখানে দেখো ভি ড্যাশের ভ্যালু এখানে দেখো n ইন্টু ভি। তাহলে আলটিমেট এটা সমান কী আসছে n² ইন্টু n মানে n³। আর এখানে দেখো ভি ইন্টু dm/, কত dt ইন্টু এখানে দেখো আর একটা ভি আছে যেটার মান দেখো প্রথমে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটার সঙ্গে কি সমান। তাহলে পরে ক্ষমতা পি ড্যাশ এটা সমান n³ ইন্টু কত পি, তাই তো। আমাদেরকে কোশ্চেনে কি জানতে চেয়েছে, মানে মোটরটির ক্ষমতা কত গুণ বৃদ্ধি করতে হবে। তাহলে কত গুণ বৃদ্ধি করতে হচ্ছে, দেখো এখানে যেহেতু আলটিমেট এটা n গুণ আসছে তার মানে এটা দেখো কত হবে n³, বুঝতে পেরেছ। তাহলে কোন উত্তরটা সঠিক হচ্ছে, দেখো বিটা, বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে মোটরটার ক্ষমতা
এন গুণ কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। প্রথমে ক্ষমতার যদি পি হয়, পরে দেখো কত এন কিউ ইন্টু কত পি। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 30 নম্বরেরটা দেখো কি বলেছে। একটি কণা টি সমান 0 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। যদি কণাটির গতিশক্তি সুষম হারে বৃদ্ধি পায়, তাহলে কণাটির উপর ক্রিয়াশীল লব্ধি বল, ঠিক আছে, লব্ধি বল ক্যালকুলেশন করতে বলেছে। গতিশক্তি সুষম হারে বৃদ্ধি পেল। দেখো গতিশক্তি তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা। তাহলে গতিশক্তি কে, এটা সমানুপাতিক হচ্ছে তোমার কি টি, সুষম হারে বৃদ্ধি পাচ্ছে এটা বলে দিয়েছে। এবার এটাকে দেখো আমরা এইভাবে লিখছি, কে এটা সমান একটা ধ্রুবক বড় হাতের এ ইন্টু কত টি। আচ্ছা, আমাদেরকে কি বল ক্যালকুলেশন করতে বলেছে। কে সমান দেখো আবার আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এটা সমান এ ইন্টু কত টি। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখছি হাফ ইন্টু এম ইন্টু, দেখো কণাটা চলতে শুরু করলো, মানে প্রথমে তার গতিবেগ কত ছিল 0, তাহলে যদি আমরা অন্তিম গতিবেগ ভি ক্যালকুলেশন করি, তাহলে এটা দেখো 0 প্লাস কত ইউ ইন্টু টি, সরি আলফা ইন্টু এ ইন্টু টি হয়, ভি সমান ইউ প্লাস এ টি। ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু দেখো আলটিমেট কত আসছে, ভি সমান এ টি, যেহেতু প্রাথমিক বেগ কত 0, ভি এর ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে এম ইন্টু এটা দেখো এ স্কোয়ার ইন্টু কত টি স্কোয়ার, এটা সমান এ ইন্টু কত টি আসলো। আচ্ছা, এইবার এটাকে আমরা এইভাবে লিখছি হাফ ইন্টু এম আছে, তাহলে এখানে আমরা লিখছি এম স্কোয়ার বাই নিচে কত একটা এম, এখানে দেখো আছে এ স্কোয়ার, আর এখানে টি স্কোয়ার, আর এখানে একটা এ আছে, টি কেটে গেল, তার মানে এটা দেখো এ বাই কত নিচে টি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এম এ পুরোটা স্কোয়ার, এটার সমান কি আসছে 2m a বাই কত টি আসবে। আচ্ছা, দেখো আমরা জানি কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল এফ সমান কত এম এ, তাহলে এটা কি হয়ে গেল এফ স্কোয়ার হয়ে গেল, তাহলে এফ স্কোয়ার সমান 2 ইন্টু এম ইন্টু এ বাই কত টি। এবার দেখো এই যে সমীকরণ বা এই যে কোশ্চেন, সেখানে দেখো সেই অনুসারে ভর যেটা, সে ভরটাকে ধ্রুবক, আর এটাকেও কি আমরা সমানুপাতিক ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো এফ সমান যদি আমরা ক্যালকুলেশন করি √2ma ইন্টু 1 বাই কত √t। এবার যেহেতু এটা ধ্রুবক রাশি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ সমানুপাতিক 1 বাই √t। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে দেখো ক্রিয়াশীল লব্ধি বল, এটা কি আসছে যে সময়, সে সময়ের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। তার মানে দেখো একেবারে লাস্টের যে অপশানটা আছে, সেই লাস্টের অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। তারপরে দেখো 31-এরটা কি বলেছে, 31 কোশ্চেনটা কি বলেছে, স্থির অবস্থায় থাকা কোনো গাড়ির ওপর পি স্থির ক্ষমতা প্রয়োগের ফলে টি সময় পরে গাড়িটি ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে ভি কী হবে, দেখো ক্ষমতা বলে দিয়েছে, তাই তো। তাহলে প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে দেখো আমরা জানি ক্ষমতা পি এটার সমান কী হয় বল ইন্টু বেগ। এখানে জাস্ট বেগ আর সময়ের মধ্যে কি রিলেশন ক্যালকুলেশন করতে বলেছে, আর ক্ষমতার ভ্যালুটা যেহেতু ফিক্সড আছে, তাহলে এখানে আমরা একটা কাজ করি, পি থাকলো বল এফ সমান দেখো আমরা কি জানি এম এ ইন্টু এখানে কত ভি, এটা লেখা যাবে। পি এটা সমান দেখো এম ইন্টু এ, এটাকে ত্বরণ, দেখো ত্বরণ মানে আমরা কি জানি বেগের পরিবর্তন বাই সময়। এখানে অন্তিম বেগ যদি ধরো ভি হয় আর প্রাথমিক বেগ 0, তাহলে ভি মাইনাস 0 বাই টি, সেটাকে আমরা ত্বরণের জায়গায় লিখতে পারবো। তাহলে দেখো এখানে ভি মাইনাস 0 বাই কত টি ইন্টু এখানে কত ভি, তাহলে আলটিমেট কী আসছে এম ইন্টু ভি স্কোয়ার বাই কত টি, এটা আসছে।
আচ্ছা এখানে দেখো তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে ভি স্কোয়ার সমান কত আসবে, ভি স্কোয়ার আসবে দেখো পিটি বাই কত এম, এটা আসবে। ঠিক আছে, এবার এখানে ভি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দেখো রুট ওভার অফ কত পি বাই এম ইন্টু এখানে কত রুট টি। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, কেন, কারণ এখানে দেখো পি স্থির ক্ষমতা, তার মানে কি ক্ষমতার মানটা ধ্রুবক আর ভর যেটা সেটাও ধ্রুবক হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ভি সমানুপাতিক রুট ওভার অফ কত টি। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে দেখো অপশান সি। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে 32 নম্বর, দেখো কি বলেছে, একটি ঘর্ষণহীন টেবিলের ওপর দুটি অনুরূপ ধাতব বল স্থির অবস্থায় পরস্পরের সংস্পর্শে রাখা আছে। ভি প্রাথমিক বেগসহ গতিশীল অনুরূপ ভরসম্পন্ন অপর একটি ধাতব বল ওই বল দুটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটালো। আচ্ছা যদি সংস্থাটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তবে যেটি সংঘর্ষের পর সম্ভাব্য ফলাফলকে নির্দেশ করবে। তার মানে দেখো এখানে অলরেডি দুটো সমান ভরের বস্তু আছে, তাকে এটা কি করছে, আঘাত করছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তিনটে কেস দিয়েছে, এর মধ্যে কোন কেসটা হবে আর কোনগুলো হবে না, কোনটা হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, কোনটা হবে না সেটা দরকার নেই। আচ্ছা দেখো থিওরি তোমরা এর আগে পড়েছো যে এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর যা, সমান ভরের বস্তু একে গিয়ে কি করলো, আঘাত করলো। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্যালকুলেশনে দেখবে ওখানে রাশিমালা দেওয়া আছে বেগের, প্রাথমিক বেগ অন্তিম বেগ। দেখো এই বস্তুটার ভর আর এই বস্তুটার ভর যদি সমান হয়, প্রথমে এই বস্তুটা যেটা প্রাথমিক গতিবেগ E1 সেটা কত স্থির, আর এই বস্তুটার যে গতিবেগ সেই গতিবেগটা তুমি ধরে নাও কত, সেই বস্তুটার গতিবেগ ভি। এই যে কোশ্চেন, সেই কোশ্চেন অনুসারে এই বস্তুটার গতিবেগ কত ভি। তাহলে যেহেতু ভর সমান, তাহলে এটা মনে রাখবে এই বস্তুটা গিয়ে যখন একে আঘাত করবে তখন প্রথম বস্তুটা কী হবে, স্থির হবে, আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর সমান গতিবেগ নিয়ে কী হবে, গতিশীল হবে। যেহেতু এটা কি একটা ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে এই বস্তুর বেগটা পরের ক্ষেত্রে কী হবে, 0 হবে, আর এই বস্তুর বেগটা ওই প্রথম বস্তুটার সঙ্গে কি সমান হবে। এটা বাস্তবে দেখবে বিলিয়ার্ড বলের ক্ষেত্রে দেখা যায়। বিলিয়ার্ড বলে যে লাঠি দিয়ে মারে, দেখবে মানে সব বলগুলা কী হয়, সমান সমান আকৃতির থাকে। একটা গিয়ে যখন অন্যটাকে কি করবে, আঘাত করবে, তাহলে দ্বিতীয়টা গতিশীল হবে, আর প্রথমে যেটা দিয়ে মারা হলো সেটা কী হবে, স্থির হয়ে যাবে। এবার দেখো এখানে অলরেডি কি দুটো বস্তু আছে, তাকে একটা দিয়ে কি করা হলো, আঘাত করা হলো। এবার যদি ধরো এখানে এরকম দুটো বস্তু থাকে তাহলে কী ঘটনা ঘটবে, যখনই আমরা একে আঘাত করলাম তাহলে এর উপরে কী হবে, একটা ভরবেগ প্রযুক্ত হবে। তাহলে এর উপরে যখন একটা ভরবেগ প্রযুক্ত হবে, তা এই বস্তুটা তখন দ্বিতীয় বস্তুকে কি করবে, একটা ভরবেগ প্রদান করবে। তাহলে দেখো এর উপরে ভরবেগ প্রদান করলো, আবার কি করবে, ওর উপরে ভরবেগ সমান পরিমাণে ভরবেগ কি করবে, প্রদান করবে। এবার যেহেতু প্রত্যেকটা বস্তুর ভরকে কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে, তাহলে ফাইনালি দেখো একে ধাক্কা দিল, স্থির হয়ে গেল, ও গতিশীল। তাহলে যখন একে ধাক্কা দেবে তাহলে স্থির হবে, গতিশীল হবে সমান গতিবেগ নিয়ে। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই বস্তুটার গতিবেগ যেটা হবে সেটাই থার্ড বস্তু যেটা আছে সে পেয়ে যাবে। তার মানে দেখো এই যে অপশানটা আছে এই কেসটার ক্ষেত্রে দেখো একে গিয়ে ধাক্কা দিল লালটাকে, লালটা আবার কি কালোটাকে ধাক্কা দেবে। তাহলে প্রথম কালোটা লালটাকে ধাক্কা দিচ্ছে, তাহলে লালটা গতিশীল হলো, প্রথম কালোটা স্থির হলো। এবার এই লালটা আবার যখন পরের কালোটাকে কি করবে, বল প্রয়োগ করবে বা ভরবেগ প্রদান করবে, তখন লালটা স্থির হয়ে যাবে, পরের কালোটা গতিশীল। ওই জন্য দেখো এর সঙ্গে গিয়ে কী হয়ে গেল, যুক্ত হয়ে গেল, আর এই দিকে যে কালোটা ছিল সে সমান গতিবেগ নিয়ে কী হলো, গতিশীল হলো। তার মানে এই অপশানটা দেখো হবে, অর্থাৎ এই যে অনলি বি, আর বাকিগুলো দেখো হওয়া কি সম্ভব না। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ, ভালো একটা কনসেপ্ট।
এরপরে 33 নম্বরে যে কোশ্চেনটা আছে কি 1 জুল সমান 1 নিউটন মিটার স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন ইন্টু মিটার নিউটন স্কোয়ার মিটার স্কোয়ার। আচ্ছা 1 জুল সেটা সমান কত হবে? দেখো জুল এটা সমান আমরা জানি একটা জুল অ্যাকচুয়ালি কার একক? কার্যের একক, তাই তো? দেখো আমরা জানি কার্য ডাব্লু এটা সমান কী হয়? এফ ইন্টু এস। তাহলে কৃতকার্য এটা সমান কী হচ্ছে? বল নিউটন ইন্টু স্মরণ যেটা সেই স্মরণের একক কি? মিটার। এটাকেই এক কথায় কি বলা হয়? জুল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 জুল এটা সমান নিউটন ইন্টু কত? মিটার। এইটা তার মানে দেখো এই উত্তরটা কী হচ্ছে? সঠিক হচ্ছে। ঠিক আছে। তারপরে যে কোশ্চেন আছে 34 নাম্বার কি বলেছে? 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি কত? তাহলে দেখো বস্তুটার ভর এম এটা সমান কত? 1 কেজি, আর গতিশক্তি কে এটা সমান বলে দিয়েছে 1 জুল। তাহলে তার দ্রুতি বা গতিবেগ কত হবে? আমরা জানি কে এটা সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা এখানে দেখো তাহলে কে এর ভ্যালু কত? 1, হাফ ইন্টু এম এর ভ্যালু 1 ইন্টু কত? ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান অ্যাকচুয়ালি দেখো কি আছে? 2। তাহলে ভি সমান কত? √2। তার মানে 1.41 হবে, এখানে 1.4 লিখেছে। তার মানে দেখো এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 1.4 মিটার পার সেকেন্ড। যেহেতু গতিবেগ বা দ্রুতি তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে 33 দেখো কি বলেছে? কি আছে? একটি বস্তুকণা x = 0 থেকে x = 5 মিটার পর্যন্ত একটি বলের প্রভাবে F সমান 7 - 2x + 3x² নিউটন x অক্ষ বরাবর গতিশীল, এক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে দেখো এখানে বলের যে সমীকরণটা দেওয়া আছে সে বলটা কি? পরিবর্তনশীল বল, আর আমরা জানি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য কিভাবে নির্ণয় করতে হয়। জাস্ট সেই ফর্মুলায় বসিয়ে দেব। এই প্রবলেমটা কিন্তু খুবই ভালো একটা প্রবলেম, বুঝলে? তাহলে দেখো এটাতে স্টার দিয়ে রাখো। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য ডাব্লু এটা সমান ইন্টিগ্রেশন অফ xi টু x f ইন্টু dx। এটা ছিল xiটাকে ইনিশিয়াল পজিশন, সেটা কত? 0 বলে দিয়েছে, আর xfটা ফাইনাল মানে কত? 5। আর f এর সমীকরণ আছে 7 - 2x প্লাস কত? 3x² ইন্টু এখানে কত? dx। আচ্ছা ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে 7 আর 7 ইন্টু dx, আর dx এর ইন্টিগ্রেশন করলে কত? x - 2 ইন্টু x dx এর ইন্টিগ্রেশন করলে x² বাই কত? 2 প্লাস পরেরটা 3 ইন্টু এটা দেখো x³ বাই কত? 3 হয়ে যাবে। লিমিটটা বসিয়ে দিচ্ছি 0 to 5। লিমিট বসানোর নিয়ম হচ্ছে কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিটে কত? 5, আর লোয়ার লিমিটে যেহেতু 0 আছে দেখো বসালে 0ই হয়ে যাবে, ওইটা আমরা বসাবো না। তাহলে দেখো 7 ইন্টু 5 মাইনাস 5² মানে 25 প্লাস 5 কিউব মানে 125। আচ্ছা তাহলে কি আসছে? এটা মানে হচ্ছে 35, আর এটা হচ্ছে কত? 100। তাহলে এটা সমান কত আসছে? 135, তাই তো? দেখো 135, আর যেহেতু কৃতকার্য তার একক কী হয়? জুল হয়, আমরা জুল বসিয়ে দিলাম। তাহলে দেখো এই অপশানটা হচ্ছে রাইট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ভালো করে মনে রাখবে। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে 35 হলো। এরপরে 36 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে? একটি বস্তুকণার ওপর একটি বল F সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন ক্রিয়া করায় বস্তুকণাটি
R1 সমান এত মিটার বিন্দু থেকে R2 এত মিটার বিন্দুতে গেলে কৃতকার্য কত হবে? দেখো এমনি তো আমরা জানি কৃতকার্য সমান কি বল আর সরণের কি ডট প্রোডাক্ট, তাই তো? সেটা তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব 36। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করতে বলেছে কৃতকার্য আর দেওয়া আছে কি প্রযুক্ত বল, সেটা সমান কত? I ক্যাপ প্লাস 2J ক্যাপ প্লাস 3K ক্যাপ, অত কি নিউটন। আর এখানে দেখো আরেকটা কি দেওয়া আছে, দুটো অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর দেওয়া আছে, একটা R1 আর একটা R2। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, তাহলে একবারে আমরা কি সরণ ক্যালকুলেশন করব। সরণ কত হবে? R2 মাইনাস R1। তাহলে দেখো সরণ এস ভেক্টর এটা সমান কত? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আচ্ছা R2 ভেক্টর দেওয়া আছে দেখো I ক্যাপ মাইনাস J ক্যাপ প্লাস কত? 2K ক্যাপ, মাইনাস দিয়ে কি R1 দেওয়া আছে দেখো I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস কত? K ক্যাপ। তাহলে যদি এটা ক্যালকুলেশন করো দেখো I ক্যাপ আর এখানে মাইনাস I ক্যাপ, তার মানে এটা 0 I ক্যাপ হয়ে গেল। আর এখানে দেখো মাইনাস J ক্যাপ, ওইটা মাইনাস J ক্যাপ, তাহলে মাইনাস 2J ক্যাপ। আর লাস্টেরটা হবে দেখো প্লাস K ক্যাপ, কারণ 2K ক্যাপ থেকে K ক্যাপ বাদ দাও, এটা আসলো। আর কৃতকার্য W সমান আমরা জানি F ডট S। F এর জায়গায় আছে I ক্যাপ প্লাস 2J ক্যাপ প্লাস 3K ক্যাপ ডট, এটা দেখো 0 I ক্যাপ মাইনাস 2J ক্যাপ প্লাস কত? K ক্যাপ। ঠিক আছে, আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে I ক্যাপের সঙ্গে I ক্যাপের যেগুলো আছে সেগুলো গুণ হয়, J ক্যাপের সঙ্গে J ক্যাপের, আর K ক্যাপের সঙ্গে K ক্যাপের। তাহলে দেখো এর I ক্যাপের সাথে কত? 1 আর এটা 0, তার মানে 0, এটার -2 আর এটা +2, তার মানে -4, এটা 3 আর ওইটা 1, তাহলে +3, তাহলে এটার সমান কত? -1, অত কি জুল, যেহেতু কৃতকার্য। তাহলে এটা সঠিক উত্তর কত? -1 জুল, অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 37 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি ভর m কে একটি তারের সাহায্যে g/2 স্থির ত্বরণের নিচের দিকে x দূরত্ব নামানো হলে কৃতকার্যের মান কী হবে? আচ্ছা g/2 স্থির ত্বরণে নামানো হচ্ছে, তাহলে কৃতকার্য কত হবে? আমরা জানি কৃতকার্য সমান কি হয়? বল ইন্টু সরণ। দেখো কৃতকার্য W এটা সমান হচ্ছে বল ইন্টু সরণ। আচ্ছা দেখো কোনো জায়গায় লিখছি যে বল আর সরণের ডট প্রোডাক্ট, এখানে দেখো যে বরাবর নামানো হচ্ছে সেই বরাবরই নামছে, তার মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হবে, আর cos 0 মানে 1, ওই জন্য এটা লিখছে না। আচ্ছা এখানে দেখো প্রযুক্ত বল F এটা সমান ma, আর সরণ যেটা সেই সরণটা হচ্ছে কত? S। এবার এই কোশ্চেনে প্রযুক্ত বল যেটা, তার জায়গায় দেখো বস্তুর ভর ইন্টু কি ত্বরণ, এখানে ত্বরণ যেটা বলে দিয়েছে সেটা কত? g/2, আর সরণ যেটা ঘটানো হয়েছে সেটা কত? x। তাহলে দেখো কৃতকার্য কত আসবে? mgx বাই কত? 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, অর্থাৎ দেখো অপশন সিটা কি রাইট, mgx বাই কত? 2। বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে যেটা আছে দেখো 38এরটা। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে, আপলোড করতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, এরপরে আমরা এই 38 থেকে কি ক্যালকুলেশন করব। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখবে, খুব তাড়াতাড়ি আমি পরের পার্টটা আবার আপলোড করে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং নিজেদের মধ্যে কি করবে? শেয়ার করবে। যদি কোনো প্রবলেমের কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ ওখানে কমেন্ট করার অপশানটা কিন্তু আছে। ঠিক আছে,
যে কোনো প্রবলেম যদি তোমরা না পারো তাহলে সেটা বা কোনো চ্যাপ্টারের প্রবলেম যদি তোমাদের দরকার হয় যে অমুক চ্যাপ্টারের এমসিকিউগুলো করিয়ে দেন, তাহলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে।